কাউকে কোনো প্রকার টাকা দেয়া হবে না। স্কুল কলেজ ছাড়া তোমাদের কারো কোথাও যাওয়া নিষেধ। মেয়েদের এত বন্ধুবান্ধব কিসের? কোনো প্রকার ঘোরাফেরা চলবে না। এরপরও যদি কিছুটা শুনি আমি, একদম সব কটার পা একদম ভেঙে ভেঙে গুঁড়া করে দিব। হঠাৎ করে সায়ন চৌধুরীর এত রিয়াক্ট দেখে অবাক হলো সালাম চৌধুরী সহ সকলে। ধমক খেয়ে তা না ভয়ে মুখ কাঁচামুচো করে বসল। তার চোখে পানি টলমল করছে। পরশ সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তার মন বলছে ভাই তার উপরে রাগ করে অন্যের উপর ছাড়ছে। এরই মধ্যে সালাম চৌধুরী ছেলেকে বলল, কি হয়েছে ছায়ান? মেয়েটাকে এভাবে ধমকাচ্ছিস কেন? এতটুকু আগে থেকেই করা উচিত ছিল। বাবা, তুমি আর ওদেরকে আহ্লাদ করো না। আমি যা বলছি মাথায় রেখো সকলে। বলতে বলতে অর্ধ খাওয়া প্লেটটা রেখে উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী। এরপর রাত্রিপ্রিয়াকে বলল, রাত্রিপ্রিয়া, খাবার শেষ করে আমার জুসটা রুমে দিয়ে যাও। রাত্রিপ্রিয়া মাথা নাড়ালো। সায়ন চৌধুরী খুব রেগে আছেন। হঠাৎ তার এই রাগের কারণ ধরতে পারল না কেউ। কাউকে আর কিচ্ছুটি বলতে না দিয়ে ওখান থেকে নিজের রুমে চলে গেল সায়ন চৌধুরী। ভাই যেতেই শব্দ করে কেঁদে উঠল তাহা। তৎক্ষণাৎ তার মাথায় হাত বুলিয়ে দিল বড় আব্বু। এরপর ফিসফিস করে বলল, কাঁদে না আম্মা, বড় আব্বু আছে না, ভাই বললেই হলো নাকি? আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। যা শুনে তৎক্ষণাৎ আনন্দের সহিত হাসল তানা। বাচ্চা বাচ্চা খিলখিল করা হাসি। ওর হাসি দেখে পায়েল বলল, মাত্র না তুই কাঁদলি, এখন আবার দাঁত বের করে হাসছিস কেন? তানা মুখ বাঁকিয়ে বলল, তা তোমাকে বলবো কেন? পায়েল আর প্রত্যুত্তর করল না। বড়রা আর কথা বাড়ালো না। হাত চালিয়ে যে যার খাওয়াটুকু শেষ করলো। এরপর সবাই নিজ নিজ কাজে চলে গেল। নিজের ক্লাবে সে অস্থির পায়ে পায়চারি করছে সায়ন চৌধুরী। ক্রোধে তার শরীর কাঁপছে। চোখ দুটো হয়েছে রক্তিম বর্ণ। তাকে পর্যবেক্ষণ করলো আশিক। সায়ন চৌধুরীর দলের লোক সে। এই ছেলেটা সারাক্ষণ সায়ন চৌধুরীর সাথে থাকে। তার তদারকি কাজকর্ম করে দেয়। বড় ভাই হিসেবে খুব সম্মান করে সায়ন চৌধুরীকে। আজ রাগান্বিত নিতা সায়ন চৌধুরীকে দেখে তার বুক কাঁপছে। এই সায়ন চৌধুরীকে বড় ভয়ঙ্কর লাগছে। তার সাথে কথা বলতেও সাহস পাচ্ছে না আশিক ছেলেটা। তবুও ভয়ে ভয়ে বলল, ভাই শান্ত হন আপনি। কি করে শান্ত হব আশিক? এখন অবধি ছেলেটার কোনো ডিটেলস জানতে পারলি না তোরা। কে ওই ছেলেটা? কার এত বড় স্পর্ধা? জেনে বুঝে সায়ান চৌধুরীর বোনের দিকে হাত বাড়িয়েছে। তার হাত কত বড় লম্বা আমি দেখতে চাই। নেতা সায়ন চৌধুরী ভয়ঙ্কর এক হুঙ্কার শুনে সহসা কেঁপে উঠল আশিক ছেলেটার বক্ষপট। তা সে নেত্রপল্লব বারবার বুঝে আসছে ওর। অনুভব হচ্ছে তার শরীরের মৃদু মৃদু কম্পন পড়ছে। এই মুহূর্তে সামনে থাকা সায়ন চৌধুরীকে তার কাছে জম মনে হচ্ছে। এই তো এক্ষুনি বলিষ্ঠ লম্বা চওড়া সায়ন চৌধুরী দানবের মতন আটসাট বেঁধে এসে আশিককে শূন্যে তুলে একটা আছাড় দিয়ে জানটা টান দিয়ে নিমিষেই বের করে দেবে। নয়তো এই 5 তলা জানলার থেকে একটা কিক মেরে মেন ডোরে ফেলে দিবে। এরপর 100 মনের একটা ট্রাক এসে ওর বুকের উপর দিয়ে চলে যাবে। গাড়ির চাকার সাথে এক নিমিষে পিষে যাবে সাদের দেহখানা। পৃথিবী থেকে অকালেই হারিয়ে যাবে আশিক নামক এক পুরুষের অস্তিত্ব। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল ওর। নতজন মুখ করে বারবার ঠোক গিলছে আশিক। এরপর আর সায়ন চৌধুরীর সাথে প্রত্যুত্তর করার সাহস হলো না ছেলেটার। ক্রোধিত সায়ন চৌধুরীর যে প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার কেউ না জানলেও সে তো খুব ভালো করেই জানে। সেই কলেজ লাইফ থেকে চেনে মানুষটাকে। একসঙ্গে রাজপথে আছে সেই কতগুলো বছর। আশিক যখন ভয়ে জুবুথুবু অবস্থায় কাঁদছে, ঠিক সেই সময় ভেসে আসলো সায়ন চৌধুরীর উত্তেজিত কণ্ঠ। আশিক। সহসে আরো একবার কেঁপে উঠল আশিক। ত্রাস কণ্ঠে শুধালো, জি ভাই। তুই ওভাবে কাঁদছিস কেন? আমি তোকে মেরেছি, বকেছি? না না ভাই, আপনি আমাকে মারেননি, বকেননি। তাহলে তুই ওইরকম বিড়াল ছানার মতো চোখ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন? আমার ভয় লাগছে ভাই, আপনাকে আমার বড় ভয় লাগছে। আশিক সহজ সরল উক্তি, যা শুনে হঠাৎ করে এক মুহূর্তের জন্য বাঁকা হাসলো সায়ন চৌধুরী। ব্যঙ্গ করে বলল, এতটুকুতেই তোর এত ভয়? এরকম মুরগির খুলি জানিয়ে তুই রাজনীতিতে আসছিস আশিক? আমি তো তোকে বাঘের বাচ্চা মনে করতাম। তাহলে কি আমি ভুল? আশিক ছেলেটা মোটেও ভীত নয়। এক হাতে সাধারণত 5-7টা মানুষ কবজা করা তার কাছে কিচ্ছুটি না। এই শহরের সাহসীদের কাতারে যদি 10 জনের নাম থাকে,
তবে তার মধ্যে সে একজন, যে মানুষ আড়ালে আবডালে কিংবা প্রকর্ষ মারপিটে রক্ত নিয়ে প্রতিনিয়ত খেলে। তার কি আর এত ভয় ডর থাকে? তবুও সে সায়ন চৌধুরীকে খুব ভয় পায়। এই মানুষটা যে তার থেকেও কয়েক গুণ বাঘা তেঁতুল। তাছাড়া মায়া, মহব্বত, সম্মান একটা ব্যাপার খুব নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এখানে। সারা দুনিয়ার কাছেও যদিও আশিক হয় শক্তিশালী দানব নামে পরিচিত, তবু সে সায়ন চৌধুরীর কাছে ভীত, শক্তিহীন। মানুষটা এসে যদি বিনা কারণে এসে তাকে মেরেও ফেলে, এতটুকু টুশব্দও করবে না আশিক। ঠিক এতখানি জুড়েই রয়েছে তার নেতা সায়ন চৌধুরী কিংবা সায়ন ভাই। আশিক জবাব দিল না কিচ্ছুটি, নত মাথা যতটুকু সম্ভব নিচু করে নিল। তার চোখ মুখ থেকে এখনো ভয়ের রেশ যায়নি, যা দূর থেকে পর্যবেক্ষণ করে সায়ন চৌধুরীর কাছাকাছি আসলো। কাঁধে এক হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে পুনরায় উত্তেজিত কণ্ঠে বলল, তুই আমাকে ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস আমাকে? তোরা একটাও কোনো কাজের না রে, একটাও কোনো কাজের না। তোদের সব কটাকে আমি কিক দিয়ে রাজনীতি থেকে বাইরে ফেলে দেব। তোদের কাউকে দরকার নাই, আমার কাউকে না। আশিক চটজলদি করে মাথা তুলে তাকালো। অসহায় তার চাহনি, তন্মধ্যে মনে মনে একবার বিড়বিড়িয়ে উচ্চারণ করলো, দিন ভাই দিন, দুটো কিক মেরে আমাকে রাজনীতি মাঠ থেকে বের করে দিন। আপনার সাথে থাকলেও এমনিতে কখন জানি আমার অ্যাটাক ফ্যাটাক হয়েছে। আশিককে বিড়বিড় করতে দেখে সায়ন চৌধুরী ভ্রু উঁচিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বললি তুই? না না ভাই, কি বলবো আপনাকে, মাথা খারাপ। সায়ন চৌধুরী ছেলেটাকে সহজ করতে চাইছে। চটজলদি নিজেকে জোর জবরদস্তি করে স্বাভাবিক করলো। ছেলেটাকে আশ্বাস দিয়ে বলল, ভুলে যাস না আশিক, তুই সায়ান চৌধুরীর ডান হাত। সামনের দিনগুলোতে অনেক কিছুই তোকে আমার প্রয়োজন। রক্তের স্রোতে হাঁটবো আমরা। সো সেভাবে মানসিকভাবে প্রস্তুত হতে হবে তো ভাই। আমাকে তুই খামোখা ভয় পাস কেন আশিক? একটু না আমি রাগের মাথায় ধমক দিয়েছি, তাই বলে তুই ভয়ে এরকমভাবে নিজেকে গুটিয়ে নিবি? বোকা ছেলে, আমি তো তোকে খুব ভালোবাসি। তোল, মাথা তোল, নিজেকে স্বাভাবিক কর। তোর স্থান আমার পায়ের নিচে নয়, তোর জায়গা আমার বুকে। নিজের প্রতি সায়ন চৌধুরীর গভীর ভালোবাসা দেখে আবেগে চোখে জল চলে এলো ছেলেটার। কোথায় সে হচ্ছে ওদের দলের পার্টি অফিসের একজন সভাপতি, আর সায়ন চৌধুরী কত নামি দামি লোক, দেশের একজন মন্ত্রী। তার ধারে কাছেও কি সে? তবু এই মানুষটা তার প্রতি কতটা সহজ ভাবতেই আবেশে নেত্রপলব থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ছেলেটার। তার আগের সেই চোখে মুখে ভয়ের রেশ আর নেই। ভয়ের পরিবর্তে চোখে মুখে ভর করেছে মুগ্ধতা। আশিক কৃতজ্ঞা ভরা নয়নে একবার গলা উঁচিয়ে ডেকে উঠল, ভাই। সায়ন চৌধুরী অল্প স্বল্প হাসলো। হাসিটা আজ দীর্ঘস্থায়ী হলো না। ভিতর ভিতর চিন্তায় অস্থির হয়ে আছে সে। বোনের কথা মাথায় আসতে তৎক্ষণাৎ নিভে গেল সায়ন চৌধুরী। দুশ্চিন্তাগ্রস্ত মগজ নিয়ে ততস্ত্র পায়ে এগিয়ে গেল সামনের দিকে। একসময় ক্লান্ত হয়ে ধপ করে বসে পড়ল নিজের নির্দিষ্ট চেয়ারে। যা দেখে ততস্ত্র পায়ে এগিয়ে আসলো আশিক। একটা মিনারেল ওয়াটারের বোতল এগিয়ে দিয়ে বলল, ভাই ভাই শান্ত হন আপনি, নিন পানি খান। আমি আসি তো, সবটা দেখছি আমি। সায়ন চৌধুরী ওর কথা কোনো প্রতিক্রিয়াবিহীন পানির বোতল নিল। অতঃপর এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরোটা গিলে নিল। তার সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আশিক। সায়ন চৌধুরীর সেদিকে ধ্যান নেই। সে কপালে কলম ঠেকিয়ে গভীর কিছু ভাবনায় বিভোর। কয়েক মিনিট এইভাবেই চলল। ওদের দুজনার ধ্যানভঙ্গ হলো ফোন কলের রিংটনের শব্দে। আশিকের মুঠোফোন বাজছে। একবার সেদিকে চেয়ে আবার নিজের দিকে মনোযোগী হলো সায়ন চৌধুরী। আশিক দোনমনা হয়ে বারবার সায়ন চৌধুরীর দিকে তাকাচ্ছে। কলটা রিসিভ করবে কি করবে না বুঝতে পারছে না ও। ওপাশ থেকে কাঙ্ক্ষিত কোনো খবর পেয়েছে কি ওরা? দুশ্চিন্তায় পড়ে গেল আশিক চৌধুরী। লাগাতার ফোনের রিংটং হচ্ছে। কলটা দিয়েছে সৈকত, ওদের পার্টি অফিসের সভাপতিও। আশিকি ছেলেটাকে পরশের ব্যাপারে খোঁজ খবর নিতে পাঠিয়েছে। ভাইয়ের থেকে পুরো ঘটনা শুনে সেও চিন্তিত। সে নিজেই যেত এই ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু সায়ন চৌধুরীকে মাত্রাধিক অস্থির খাপছাড়া দেখে সে আর যায়নি ওদিকে। সায়ন চৌধুরী জিজ্ঞাসা করল, কে কল দিচ্ছে বারবার? ভাই সৈকত। ধর। আশিক খানিকটা দূরে সরে গিয়ে রিসিভ করলো কল। সৈকত নামটা শুনেই চটজলদি বসা থেকে উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী। পুনরায় চিন্তাগ্রস্ত হয়ে মাথার চুল খামচে পায়চারি করতে লাগলো ছেলেটা।
ওপাশের খবর শোনার জন্য বরাবরই অধৈর্য ভঙ্গিতে আশিকের দিকে তাকাচ্ছে। মিনিটের মধ্যেই ততস্থ পায়ে আশিক ফিরেও আসলো। সায়ন চৌধুরীকে ভরসা দিয়ে বলল, ভাই আপনি এত উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন ভাই। ছেলেটার খোঁজ আমরা পেয়েছি, সৈকত আসছে, ও আপনাকে বিস্তারিত সামনাসামনি বলতে যাচ্ছে। যা শুনে সায়ন চৌধুরী আরো অধৈর্য হয়ে শুধালো। কে ছেলেটা আশিক? বল, আমাকে বল। সায়ন চৌধুরীকে নিজের এক হাত ধরে চেয়ারে বসালো আশিক। এরই মধ্যে বাইরে থেকে দরজায় টোকা দিল সৈকত। অনুমতি চেয়ে বলল, ভাই আসবো? আয়। সায়ন চৌধুরীর থেকে অনুমতি পেয়ে তৎক্ষণাৎ ততস্থ পায়ে ভিতরে প্রবেশ করতে নিল সৈকত। পিছন থেকে তাকে থামিয়ে দিল তার সঙ্গে থাকা কিছু ছেলেপিলে। এরা প্রত্যেকেই পার্টি অফিসের সদস্য। ওদের মধ্যে রবিন নামের ছেলেটা সৈকতকে মিনমিন কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাই আমরা কি ভিতরে আসবো নাকি চলে যাব? না না, তোদের ভেতরে আসতে হবে না, তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর। কেউ কোথাও যাস নে, সবাই এখানেই থাকিস, সতর্ক থাকিস সকলে। আচ্ছা ভাই। বলে মাথা দুলিয়ে চলে গেল ছেলেগুলো। ওরা যেতেই ভিতরে প্রবেশ করলো সৈকত। সায়ন চৌধুরী কাঙ্ক্ষিত মানুষটিকে দেখেই অনবিধ্বস্ত কণ্ঠে বলল, সৈকত, জি ভাই। কিছু আপডেট পেলি? সৈকত কোনো রকম ভনিতা ছাড়াই বলল, জি ভাই, ছেলেটার নাম মুশফিক। মুশফিক? কোন মুশফিক? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আসাদুল্লাহর ছোট ছেলে মুশফিক। ভাই ছেলেটা বিদেশ থাকতো, লেখাপড়া শেষ করে বছরখানিক হয় দেশে ফিরেছে। এসেও কেমন গা ঢাকা দিয়ে থেকেছে। আমি যতটুকু জেনেছি ছেলেটার সাথে আমাদের বোনের প্রায় 2 বছর প্রণয়ের সম্পর্ক। তার মানে ও বিদেশ থাকাকালীনই আপনার বোনকে টার্গেট করেছে। ওদের হয়তো আগে থেকেই এমনটা প্ল্যানিং ছিল ভাই। তাছাড়া আমি আরও একটি তথ্য পেলাম, শুনেছি ওরা নাকি দুজন গোপনে বিয়েও করেছে। তাই এই বিয়ে ভিত্তিহীন ছেলে খেলা পুরোটাই ওদের সাজানো একটা কঠিন চক্রান্ত। এসবের কোনো ডকুমেন্ট রাখেনি মুশফিক। কি? জি ভাই। সবটা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ বাক্যহারা হয়ে পড়ল সায়ন চৌধুরী। তার চোখে মুখে বিস্ময়তা যেন উপচে উপচে পড়ছে। শক্তপোক্ত ধৈর্যশীল সায়ন চৌধুরীর কপালে রীতিমতো বিন্দু বিন্দু ঘামের কণা জমেছে। এতটা অবাক স্তব্ধ সে আর ইহজীবনে হয়নি। রক্তটা পুরুষটি মুখ থেকে যেন শব্দরা হারিয়ে গিয়েছে অবলীলায়। সে বিশ্বাসই করতে পারছে না তার অতি আদরের ছোট বোনটা এইরকম কিছু করেছে বা এমনটা করতে পারে। ব্যাপারটা কেমন রহস্যময়ী, অবিশ্বাস্য, অকল্পনীয়। এও কি আদৌ সম্ভব? তাদের পরশ মনে এরকম কিছু করতে পারে? সত্যি কি পরশ এতটা বিগড়ে গিয়েছে? তন্মধ্যে সায়ন চৌধুরী হঠাৎ করেই মনে পড়ে যায় বছর কয়েক আগের ঘটনা। তখন পরশ সবে মাত্র ক্লাস 9-এ উঠেছে। স্কুল ছুটির পরে একা একা বাড়ি ফিরছিল। সেদিন কোনো একটা ঝামেলার কারণে ড্রাইভার গাড়ি নিয়ে ওকে আনতে যায়নি। সেই সুযোগে এক যুবক ছেলে তাকে মাঝ রাস্তায় থামিয়ে প্রেম নিবেদন করছে, প্রেমপত্র দিয়েছে। সেদিন বাড়ি এসে মেয়েটা শিখি কান্না, কেন ওই ছেলে তাকে প্রেমপত্র দিল এই নিয়ে বাপ চাচা ভাইয়ের কাছে জনে জনে বিচার দিয়েছে। বড় ভাইয়ের কাছে আহ্লাদি হয়ে কেঁদে কুটে একাকার করে নালিশ জানিয়েছে। ওই ছেলে কেন আমাকে ডিস্টার্ব করলো ভাই? ওর এত বড় সাহস হলো কি করে? ও জানে না আমি সায়ান চৌধুরীর বোন, আমায় একটা বড় ভাই রয়েছে। তাছাড়া আমি কি সেরকম মেয়ে নাকি যে ও বলল আর আমি লাজুক হেসে ঢ্যাং ঢ্যাং করে ওকে হ্যাঁ বলে দিব? তারপর লোক চক্ষুর আড়ালে গিয়ে চুপি চুপি চুটিয়ে প্রেম করব? আমি তো তেমন মেয়ে নই, আমার অনেক স্বপ্ন আছে ভাই। আমি অনেক লেখাপড়া করব, একদিন অনেক বড় হব। এসব নিয়ে ভাবার সময় কই আমার? অহেতুক ও কেন আমাকে বিরক্ত করলো? মাঝ রাস্তায় আমার সম্মানহানি কেন করলো? তুমি জানো ভাই, কতজন লোক দেখেছিল আমায়? ওরা আমার দিকে কেমন করে তাকিয়েছে, আমার বড্ড লজ্জা লাগছে ভাই। তুমি আজই ওই ছেলের হাত পা ভেঙে গুঁড়ো করে দিবে ভাই। ওকে দেখে যেন সবাই শিক্ষা হয়। পরবর্তীতে সায়ান চৌধুরীর বোনের দিকে চোখ তুলে তাকালেই যেন ওই ছেলের পরিণতি মনে পড়ে যায়।
তুমি যদি ওই ছেলেকে কিছু না বলো আমি কিন্তু আর কখনো স্কুলে যাব না ভাই। বোনের মুখ ফুলিয়ে থাকা নালিশ শুনে সেদিন বড্ড স্বস্তি পেয়েছিল সায়ন চৌধুরী। এতটুকু বাচ্চা মেয়ে, তবু নিজের প্রতি ও পরিবারের প্রতি বোনের ভেতর অগাধ সম্মান দেখে সেদিন বড় ভাই হিসাবে বুক ফুলে ফেপে উঠেছিল তার। যেখানে ওর বয়সী মেয়েরা নিজের প্রতি ছেলেদের অবিনিবেশ চায়, সেখানে তার এতটুকু বোনটা কতটা ম্যাচিওর হয়ে উঠেছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। সায়ন চৌধুরী ভরসা পেল, স্বস্তি পেল, দুশ্চিন্তা মুক্ত হলো যেন। আর যাই হোক, তার পরশকে দিয়ে কোনো প্রকার অঘটন ঘটানোর চান্স নেই। এতটুকু বয়সে যে মেয়ের মধ্যে নিজের ভালো মন্দ বিচার বুদ্ধি করার ক্ষমতা থাকে, তাকে নিয়ে ভালো কিছু আশা করাই যায়। সেবার বোনের কথা অনুযায়ী গর্ব করে সেই ছেলেটাকে বাজেভাবে শায়েস্তা করেছিল সায়ন চৌধুরী, শাসিয়েছে খুব। এরপর আর এরকম কোনো অঘটন ঘটেনি। অথচ আজ কিনা তার সেই পরশ এরকম একটা কাজ করে বসেছে। ছি, সেই দিনের সেই পরশ তো এমন ছিল না। তবে মেয়েটাকে এরকমভাবে বিগড়ে দিল কে? মুশফিক ছেলেটা। ওরা কায়দা করে তার ছোট্ট বোনটাকে ফাঁসিয়েছে, এইভাবে তার কলিজার দিকে হাত বাড়িয়েছে। ওদের কাউকে ছাড়বে না সায়ন চৌধুরী, কাউকে না। মুশফিক নামটা মাথায় আসতে গর্জে উঠল সায়ন চৌধুরী। তার মাথার ভিতরে অদৃশ্য এক আগুনের শিখা তাণ্ডবের ন্যায় দাও দাও করে জ্বলে উঠল। কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল ছেলেটার বক্ষ। এই শহর আজ রক্তের স্রোতে বয়ে যাবে। ওদের রক্তের স্রোতে আজ গা ভাসাবে চৌধুরী পরিবার। এছাড়া মেয়র আসাদুল্লাহর সাথে তার কিছু রাজনৈতিক পুরনো হিসাব নিকাশ বাকি রয়েছে। বলা যায় মেয়র আসাদুল ও মন্ত্রী সায়ন চৌধুরী একে অপরের জাত শত্রু। দুজনই রাজনীতির সাথে সামনে যুক্ত। সায়ন চৌধুরীর প্রতিনিধি হিসাবে রয়েছে আসাদুল্লাহ। ঢাকা শহরে স্থানীয় লোক সেও। 10 বছর যাবৎ ঢাকা শহরের মেয়র হিসাবে রাজনীতির সাথে যুক্ত। এছাড়া শহরে ব্যাপক প্রভাবশালী লোক আসাদুল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ি খামতি নেই, তবু রাজনীতির সাথে অতপ্রতভাবে যুক্ত সে। শুধুমাত্র রাজনীতি প্যাশন বলে। মেয়র হয়েও তার চোখ উঁচুতে। পার্লামেন্টের একজন সদস্য হওয়ার ইচ্ছা তার বহু পুরনো, কিন্তু এর মধ্যে তার জায়গাটা হাতিয়ে নিল সায়ন চৌধুরী। এই তো গেল নির্বাচনে খুব চেয়েও পার্লামেন্টের সদস্য হওয়া থেকে বঞ্চিত হলো আসাদুল্লাহ। তবুও কম চেষ্টা করেনি সে। সায়ন চৌধুরীকে দমিয়ে রাখতে টাকার প্রস্তাব দিয়েছিল সে। বিনিময়ে সে তার নামে ঢাকা শহরের অর্ধেক সম্পত্তি লিখে দেবে, শুধুমাত্র যেন সায়ন চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ায়। কিন্তু সায়ন চৌধুরী বিনিময়ে তাকে করেছে অপমান। তাকে লোভ দেখানোর সাহস হলো কি করে? এই নিয়ে খেপা ছিল ছেলেটা, ছিল নিজের সিদ্ধান্তে অটল। তার একটাই কথা, আমি আমার দলীয় পার্টি থেকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। আপনিও করুন। জনগণ যাকে চাইবে, ওরা যাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করবে, সেই হবে বিজয়ী। এই বিষয়ে আমার সাথে আর কোনো কূটনৈতিক আলোচনা করতে আসলে আপনার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। অপমানিত হয়ে শিরশির করছিল আসাদুল্লাহর শরীরখানা। তবুও নিজের সম্মান রক্ষাতে আর বাক্য ব্যয় করেনি তিনি। ক্রোধ নিয়ে চলে যায় তিনি, শুধু মোক্ষম সময়ের অপেক্ষা করছিল। এরপর প্রতিদ্বন্দ্বী হিসাবে রাজনীতির মাঠে সেও নেমেছিল। অঢেল টাকাও ব্যয় করেছে নির্বাচনের পিছনে। হায়, তবুও বিচক্ষণ বুদ্ধির অধিকারী সায়ন চৌধুরীর সাথে পেরে উঠল না ওরা। বিপুল ভোটে বিজয়ী হয়ে নিজের আসনখানা ছিনিয়ে নিল সায়ন চৌধুরী। এতে আরও খেপে গেল আসাদুল্লাহ সহ তার 2 পুত্র মুস্তাক ও মুশাফিক। বুদ্ধিতে ক্ষমতায় যখন পাড়ায় গেল না সায়ন চৌধুরীর সাথে, ঠিক তখনই রাজনৈতিক চালটা অন্যদিকে চালল আসাদুল্লাহ ও তার 2 পুত্র। গুটি হিসাবে ব্যবহার করল সহজ সরল পরশকে। রাজনীতির ব্যাপার স্যাপারে ফেসে গেল ছোট্ট কিশোরী পরশ মেয়েটা। ভালোবাসা, প্রেম দুর্বলতাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করল মুশফিক। সে দেশের বাইরে থেকেও চাবিকাঠি নাড়িয়ে খবরাখবর রেখেছে সবকিছুর। সোশ্যাল মিডিয়া থেকে খুব চতুরাত্মার সাথে কবজা করল পরশকে। বোকা পরশটা ওর ভালোবাসায় এতটা মজেছে যে মুশফিক বলতেই সে অজ্ঞান। মানুষটাকে বিশ্বাস করে নিজেকে পুরোপুরি মেলে ধরেছে। তার ভালোবাসা তো আর কোনো খুঁত ছিল না, কোনো খামতিও ছিল না। এরপর থেকে মুশফিক যেভাবে বলতো সেই অনুযায়ী হতো সব। কিশোরীর মনের ভালোবাসা তো এর প্রখরতার বেশ গভীর, কিন্তু হায়, মানুষটাই ছিল তার জন্য সম্পূর্ণ ভুল। সে ভালোবাসতে আসেনি, এসেছিল চরম প্রতিশোধ নিতে। সবটা মগজে হানা দিতেই ওদের উদ্দেশ্যে বুঝতে আর 1 সেকেন্ডও সময় লাগেনি সায়ন চৌধুরীর। তার কাছে এবার সবটা স্পষ্ট। পুনরায় গর্জে উঠল সায়ন চৌধুরী।
ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল সায়ন চৌধুরী। তার জন্য আজ তার বোনটা এই অবস্থা। রাগে দুঃখে চোখের সামনে থাকা টেবিলটাকে সজোরে লাথি দিয়ে ফেলে দিল ছেলেটা। টেবিলের উপরে থাকা মজবুত কাচের স্তরটা মুহূর্তেই ঝনঝন শব্দে ভেঙে চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল। কাচে লেগে পাটাও কেটেছে ওর। মুহূর্তেই তরল রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো পা বেয়ে। সেদিকে ভাবান্তর নেই সায়ন চৌধুরীর। সে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা। তার সাথে সাথে আশিক বলল, ভাই আপনি শুধু একবার বলেন টাকলা শালার বুড়িটা আজকেই ফেলে দেই। ওর এত বড় সাহস হলো কি করে ভাই? আমি তো এটাই ভেবে পাচ্ছি না ভাই। ওদের বাপ বেটার সব কটার বড়ি ফেলে দেই। সবটা শুনে এবং বুঝতে পেরে আশিকও তাজ্জব বনে গেল। সায়ন চৌধুরীর সাথে সাথে ক্রোধে উত্তেজিত হয়ে আছে সেও। এরই মধ্যে এদের দুজনকে থামিয়ে দিয়ে সৈকত বলল, ভাই যা হওয়ার তা তো হয়েই গেল, এখন রাগের বশে কিছু করা যাবে না। তাছাড়া এতটুকু বলে থামল সৈকত। তাকে জোরে সোরে এক ধমক দিয়ে সায়ন চৌধুরী শুধালো, কি তাছাড়া? ভাই পরশ এখনো বাইরে। যতটুকু বুঝেছি সে মুশফিকের সাথে দেখা করার জন্য আজও পার্কে বসে অপেক্ষা করছে। সচরাচর এই পার্কে বসেই তারা দেখা সাক্ষাৎ করে। পার্কটা শহর ছাড়িয়ে কিছুটা গ্রাম সাইডে। আমাদের উচিত হবে আগে পরশকে হ্যান্ডেল করা। সায়ন চৌধুরী কিছু একটা ভেবেই খানিকটা দমে গেল। এরপর গম্ভীর কণ্ঠে পুনরায় বলল, পার্কের লোকেশন বল। সৈকত চট জলদি লোকেশন বলে দিল, যেন দীর্ঘ সময় এতটুকু তার ঠোঁটের আগায় নিয়ে বসেছিল। এতক্ষণে লোকটার সামনে বসে অপ্রিয় কিছু সত্য কথা তুলে ধরতে ভয়ে তার রুহু বেরিয়ে আসার জোগাড়। সায়ন চৌধুরী আর কোনো বাক্য ব্যয় করল না, আর এক মুহূর্ত দেরি করল না এখানে। ওদের কাউকে কিছু না বলে ততস্ত্র হাতে সাইলেন্ট করা পিস্তলটি তুলে নিল। এরপরই বেরিয়ে পড়ল ক্লাব থেকে। চোখের পলকে গাড়ি নিয়ে একা একাই বেরিয়ে পড়ল কোথাও। তার পিছনে পিছনে আশিক ও সৈকত বিচলিত হয়ে বারবার জানতে চাইল, ভাই ভাই আপনি এভাবে কোথায় যাচ্ছেন একা একা? আমরাও আসি আপনার সঙ্গে। সায়ন চৌধুরী কর্ণ করে সে কথা পৌঁছাতেই সক্ষম হলো কিনা কে জানে। ছেলেটা কোনো জবাবই দিল না। এতক্ষণে পার্টি অফিসে থাকা পার্সোনাল সিকিউরিটি গার্ড বাকি সদস্যদের মধ্যে একটা হইচই পড়ে গেল। তাদের সবারই একই কথা, ভাই এইভাবে একা একা কোথায় যাচ্ছে? সিকিউরিটি গার্ডগুলো পড়ল বিপাকে। তাদের তো তাকে ধাওয়া করার অনুমতি দেয়নি স্যার। তারা কি করবে? তার পিছনে পিছনে যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? এই নিয়েও একটা সংশয় কাজ করছে। কিন্তু বসে নেই আশিক ও সৈকত। ওরা আর অনুমতির অপেক্ষা করলো না। কোনো রকম টুলিশদের সঙ্গে নেওয়া যাবে না। সেন্সিটিভ বিষয়, পুলিশের ভয় আছে। লোক জানাজানিরও একটা ব্যাপার আছে, যা করার নিজেদের করতে হবে। তাছাড়া এইভাবে তো আর ভাইকে একা ছাড়া যাবে না। রাজনীতির নেতা সায়ন চৌধুরী, যার প্রতি কদমে কদমে রয়েছে প্রতিদ্বন্দ্বী শত্রু। কি কখন হামলে পড়ে কে জানে। ভাইয়ের যে অবস্থা, এই মুহূর্তে একা একা নিজেকে হ্যান্ডেল করতে পারবে না। একাধিক চিন্তা ভাবনা ভেবে আশিক উপস্থিত সবাইকে বলল, গাড়ি বের কর, সবাই দ্রুত বসে পড়। ড্রাইভার বাইকে অনুসরণ করে দ্রুত গাড়ি স্টার্ট করো। একটি রৌদ্রস্নাতক দুপুর। চিহ্নশূন্য অস্পৃশ্য লোচনে পার্কের বেঞ্চিতে ঠাই বসে আছে পরশ। একই জায়গায় একই রকম ঘন্টার পর ঘন্টা বসে আছে মেয়েটা। কেবল চাতক পাখির ন্যায় পথ চেয়ে অপেক্ষা করছে তার পৃথিবীর সবচেয়ে প্রিয় পুরুষটির। তার কোনো তাড়া নেই। মাথা ভর্তি কিলবিল কিলবিল করছে দুশ্চিন্তারা। অজানা এক ভয়ে কাঁপছে বুক। কি হবে তার? কি হবে তার অনাগত সন্তানটির? তার পরিবারের সবাই যখন জানতে পাবে তাদের ছোট্ট পরশ প্রেগনেন্ট, কারো সন্তানের মা হতে চলেছে সে, এই ধ্রুব সত্যটি কি করে সবাই মেনে নিবে? একই সাথে প্রিয় মানুষটির অবহেলা অবজ্ঞা তাকে মোটেও ভালো থাকতে দিচ্ছে না। প্রিয় পুরুষটির অনাকাঙ্ক্ষিত বদলে যাওয়া তাকে ভিতর থেকে আরো দুমড়ে মুচড়ে কুড়িয়ে দিচ্ছে। প্রিয় মানুষগুলো কেন এত বিশ্রীভাবে বদলে যায়? সারা জীবন পাশে থাকবো বলে গলা ফাটিয়ে মায়া কান্না দেখিয়ে কেন এক সময় সকল মায়া তুলে নেয় ওরা? এই তো কিছুদিন আগেও তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল। তাহলে মানুষটা কেন হুট করে পাল্টে গেল? তার ভালোবাসায় তো কোনো খামতি ছিল না কোনো খাদ। পরিবার, সমাজ, পৃথিবীর সবার বিরুদ্ধে গিয়ে হলেও তো এই মানুষটাকে সে চেয়েছে। এই মানুষটার জন্য কখনো সে পিছুপা হয়নি। তাকে ভালোবাসার ক্ষেত্রে মেয়েটা কখনো কার্পণ্যতা করেনি। তবু কেন লোকটা তাকে এত যন্ত্রণা দেয়? আচ্ছা, ওনার কি একটুও মায়া হয় না?
সে কি জানে না তার নিষ্ঠুরতার বিষিয়ে ওঠে এক সপ্তদশী মেয়ের কোমল হৃদয়খানা, রক্তাক্ত করে বারবার দগ্ধ করছে বুক। ভাবতেই অদ্ভুত এক যন্ত্রণাময় দম আটকে আসছে কিশোরী মেয়েটার। এই যেন এক শ্বাসরুদ্ধকর ক্রিয়া। এই মুহূর্তে পৃথিবীর সবকিছু অসহ্য লাগছে তার। হাসতে ভালোবাসে যে মেয়েটি, আজ কতগুলো দিন মলিন মুখখানায় এতটুকু হাসির রেশ নেই, নেই কোনো প্রসাধনী। এই নিয়ে আজ 2টো দিন এখানে অপেক্ষা করছে সে। কলেজের নাম করে কতটা রিস্ক নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে এখানে আসে সে, শুধুমাত্র মানুষটাকে একটু দেখবে বলে, জানাবে তাদের ভালোবাসায় জড়ানোর চিহ্ন হিসাবে আসা অনাগত সন্তানের কথা। কিন্তু মানুষটা আসছে না কেন? এই তো পরশু সে বললে আসবে, তাহলে উনি এখনো আসছে না কেন? 2টো দিন ধরে সে তো আসছে, এসে এসে অপেক্ষা করে যাচ্ছে, তাহলে উনি আসে না কেন? ওনার কি সময় হয় না? খুব বিজি। পরক্ষণে বুক ভরা চাপা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো মেয়েটার বক্ষ চিরে। চোখের কোঠরে অশ্রু টলমল করছে। অশ্রুসিক্ত লচনে একবার আশপাশ পর্যবেক্ষণ করল। না, মানুষটা কোথাও নেই, এখনো আসেনি। তবে কি উনি সত্যিই আসবে না? উনি আসবে না? এতটুকু ভাবতেই এতক্ষণে চোখের কোটরে ধরে রাখা অশ্রুটুকু গাল বিয়ে গড়িয়ে পড়ল মেয়েটার। ভিতর থেকে দলা পাকিয়ে বেরিয়ে আসলো কিছু শব্দরা। তুমি আসবে বলে শুধু এই আশায় আমি রোজ একটু একটু করে বিরহ পুষি, কথা জমিয়ে রাখি, মন খারাপের একা থাকি। মায়ারাজ, কতদিন দেখি না তোমায়। আমার তো কত কিছুই ইচ্ছে করে, শুধু তুমি আসো না, ভালোবাসি বলো না, বলেই আমি সকল ইচ্ছেকে দাবিয়ে রাখবই। তুমি আসো না কেন? আমার কাছে আসো না? আসার কি সময় হয় না তোমার? এই যে তোমার বিরহে বিষণ্ণতা আমায় গিলে খায়, তোমার বুকে আষ্টে পৃষ্ঠেভাবে জড়িয়ে থাকার কথা থাকলেও হতাশাদের বুকেই আমার আশ্রয় হয়। তুমি আসবে, শুধু এই আশায় আমি হতাশায় পড়ে থাকি। তবুও তুমি আসো না, ভালোবাসো না। নীরব বাধাতে নিষ্পাপ হয়ে পড়ে থাকি। চারদিকে শুধু শূন্যতা, আমার একাকিত্ব দেখি। কই, তোমায় তো এক মুহূর্তের জন্য দেখি না। তোমাকে ছাড়া যে আমি ভালো নেই, এই কথা কি তুমি জানো না? কতগুলো দিন হয় তুমি কাছে আসো না, পাশে বসো না। তোমাকে ছাড়া আমি ভালো নেই, এটা জেনেও তুমি আমার পাশে বসে কাঁধে হাত রাখে, চোখে চোখ রেখে সাহস জোগাও না। এই, তুমি কি আর কোনোদিন আসবে না? আচ্ছা বলো তো, তুমি কি আমায় ভালোবাসো না? ভালোবাসলেই কি ভালোবাসা ছেড়ে এভাবে থেকে দূরে থাকা যায়? কতটা অসহায় নিষ্প্রাণ শোনালো মেয়েটার কথাগুলো। প্রতিটি কথার মাঝে রয়েছে লুকানো কত আক্ষেপ, কত নীরব অভিমান, কত অপেক্ষা। সে কথা কি অপর মানুষটা কখনো বুঝবে? নিজের সাথে নীরবতায় কেটে যাচ্ছে সময়। পার্কটা এখন বেশ শান্ত নিরিবিলি, অনেকটাই গ্রামীণ পরিবেশ। উন্মুক্ত পার্ক হলেও কোথাও খুব একটা মানুষ নেই। পার্কের পাশে মেইন রোড, ওখান দিয়ে মাঝে মধ্যে কিছু মানুষ চলাফেরা করছে। কখনো কখনো জট জমাহীন ফাঁকা রাস্তা দিয়ে ঝড়ের বেগে 2-4টা গাড়িও চলছে। অনেকটা সময় নিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে নড়ে চড়ে বসলো পরশ। পাশে পড়ে থাকা মুঠো ফোনের স্ক্রিনে একবার সময় দেখে নিল। এখন সময় দুপুর 1টা। অনেকটা সময় তো হলো। সে কি করবে? চলে যাবে? লোকটা কি আসবে না? সত্যিই আসবে না। আচ্ছা, সে কি তাকে একবার কল করবে? কিন্তু নাম্বার তো অফ। এর আগেও কতবার কল দিয়েছে পরিচিত সেই প্রিয় নম্বরে, প্রতিবারই নিরাশ হয়েছে। তবু একবার ট্রাই করা যাক। নিজের সাথে ভাবনা চিন্তা করে অতঃপর মুশফিককে কল দিল পরশ। ভাগ্যক্রমে চট করে কলটা ঢুকেও গেল, রিং হচ্ছে। এটা দেখেই মনে নষ্টে খানিকটা হাসলো মেয়েটা। পরক্ষণেই তার সেই হাসিটুকু গায়েবও হলো যখন দেখলো নো রেসপন্স, মানে কেউ ফোন তুলছে না। তবু ধৈর্য হারালো না সে। 1বার 2বার 3বার কল করার পর 4বার ফোন রিসিভ করলো মুশফিক। যা দেখে পরশ অধৈর্য চিত্তে বলে উঠল, হ্যালো। ওপাশ থেকে ঘুম জড়ানো পুরুষালী কণ্ঠে ভেসে আসলো, কে? কে মানে? বিস্মিত কণ্ঠে শুধালো পরশ। মানে কি? মানুষটা তাকে এখন চিনতেও পারছে না। এর মাঝে মুশফিক ঘাই তুলতে তুলতে হিয়ালি করে বলে উঠল, ও পরশ, হ্যাঁ।
তা তুমি আবারও কল করেছো কেন? আমি না বললাম। তাকে থামিয়ে দিয়ে পরশ পড়ল। আমাদের তো একবার পরশু দেখা করার কথা ছিল। বলো কি, এরকম কথা ছিল নাকি? লোকটার এরকম হেয়ালির জবাব শুনে পরশের এবার আবারও কান্না পেল। মুখ ভার করে বলল, হ্যাঁ ছিলই তো, কেন তুমি ভুলে গেছো? তা গিয়েছি বটে, আমি তো ঘুমাচ্ছিলাম। তুমি এখনো ঘুমাচ্ছ? হ্যাঁ। তাহলে আসবে না আজ? এখন আসবো? তুমি কোথায়? ওখানে চলে গেছো নাকি? আমি তো সেই দুদিন থেকে এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে আছি। তোমাকে কি আর আজকাল ফোনে পাওয়া যায়? মুশফিক সেসব কথা উপেক্ষা করে বিরক্ত কণ্ঠে বলল। আর একটু সময় বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। যা শুনে পরশ তাচ্ছিল্য করে বলল, বেশ, আসো তবে। আমি তো হচ্ছি সুতো ছাড়া ঘুড়ি, আর তুমি হচ্ছ ঘুড়ির নাটাই। নাটাই সুতো দুটোই তোমার হাতে, আমি কেবল উঠতে থাকা ফেলনা এক ঘুড়ি। ইচ্ছে মতো উড়াও যখন, আমিও তখন উড়ি। মেয়েটার কথা ওপাশের মানুষটি ঠিক শুনল কিনা বোঝা গেল না। মুশফিক ছেলেটা কোনো জবাব দিল না, বরং মুখের উপর খট করে কল কেটে দিল। পরশ আস্তে ধীরে মোবাইলটা কান থেকে নামিয়ে ফোনের স্ক্রিনের দিকে ছলছল চোখে কিয়ৎক্ষণ চেয়ে রইল। মানুষ কত সহজে বদলে যায়। এই তো এই মানুষটাই তার জন্য একসময় ভবঘুরে এক উন্মাদ ছিল। কোনো কারণে যদি পরশ তার ফোন রিসিভ না করত, কতটাই না দিশাহারা হয়ে যেত মানুষটা। আজ মানুষটা কত সহজে উপেক্ষা করছে তাকে। তৎক্ষণাৎ মেয়েটির চোখের সামনে ভেসে উঠল পুরনো কিছু ঝাপসা স্মৃতি। পরশ যখন ক্লাস 10-এ পড়ে, সেই সময় বাবার থেকে বার্থডে গিফট হিসেবে স্মার্টফোন চেয়ে নেয় ও। পড়ুয়া পরশের সেই সময় স্মার্টফোন খুব দরকারও ছিল। গুগল, ইউটিউব ইত্যাদি ঘেটে পড়বে সে, আরও বেশি জানবে বিশ্বকে। এই আশায় তাকে একটি দামি ফোন উপহার দিল সালাম চৌধুরী। ফোনটি দিয়ে দৃঢ়তার সঙ্গে বাবা বলেছিল, আম্মা, তোমার রেজাল্টটা কিন্তু ভালো চাই। পরশ খুশিতে আত্মহারা। সে আহ্লাদি হয়ে জবাব দিয়েছে, আরে আব্বু, দেখো আমি ফাটাফাটি একটা রেজাল্ট করব এসএসসিতে। তাই জানা হয়, তুমি যদি এসএসসিতে গোল্ডেন পাও, আমি তোমাকে দামি একটা ল্যাপটপ কিনে দেব। এছাড়াও তুমি যা চাইবে তাই দেওয়া হবে। পরশ খুশিতে বাকবাকুম। এর আগে একটা ফোনের জন্য কত কান্নাকাটি করেছে সে, কিন্তু সায়ন ভাই তাকে ফোন দেয়নি। প্রতিবার থমকে বলেছে, আগে এসএসসি পাশ কর, পরে মার্কেটের সবচেয়ে দামি ফোনটা হবে তোর। এখন কোনো ফোন টোন হবে না। এতটুকু বাচ্চা মেয়ে ফোন দিয়ে কি করবি তুই? ফোন চালানোর বয়স হয়েছে তোর। পরশের ভীষণ মন খারাপ হতো, কান্না পেত। সে কি ছোট নাকি? এরপর মোক্ষম একটা সুযোগও আসলো। সামনেই তার জন্মদিন ছিল। সেই উপলক্ষে বাবা জিজ্ঞাসা করলো, এই জন্মদিনে তোমার কি চাই আম্মা? সে বলল, আমার একটা স্মার্টফোন চাই আব্বু। সালাম চৌধুরী প্রথমে অমত করলেও তাকে ইন্টারনেটের পড়াশোনার কথা বলে ভুলিয়ে ভালিয়ে ফোন নেয় পরশ। সেদিন সায়নের কি রাগ তাকে বোঝানো বাবা। মেয়েটা ভালো হবে এই ভেবেই তো ছেলের বিরুদ্ধে গিয়ে তার হাতে ফোন দিল সালাম চৌধুরী। তার ভরসা আছে তো পরশের উপর। ফোন পেয়ে নতুন নতুন কিছুদিন পড়াশোনা করলেও পরবর্তীতে ফেসবুকে আসক্ত হয়ে যায় মেয়েটা। এই ফেসবুকের মাধ্যমেই পরিচিত হয় মুশফিক নামক কালো অধ্যায়ের সাথে। মুশফিকই আগ বাড়িয়ে কথা বলতে এসেছে। প্রথমে একটু একটু করে পরিচয়, এরপর বন্ধুত্ব। সে যেন তেন বন্ধুত্ব না, কেয়ারিং বিশ্বস্ত বন্ধুত্ব। একসময় ছেলেটার এই কেয়ারিং দুষ্টু মিষ্টি শাসন কিশোরী মেয়েটার আবেগী মনে গভীরভাবে দাগ কেটে যায়। মানুষটার সব কিছু তার ভালো লাগতে শুরু করে। সুযোগ পেলেই বিভিন্ন বাহানায় তার সাথে কথা বলতে ইচ্ছা হয়। কথা বলতে না পারলে আশপাশ লাগে। কথা বলতে বলতে কখন যেন চমৎকার একটা সময় কেটে যেত, টেরও পেত না পরশ। এরপরে শুরু হলো লুকোচুরি, লোকচক্ষুর আড়ালে রাত জাগা। দিনের বেলায় ওরা দুজনেই ব্যস্ত থাকতো। পরশের স্কুল, কোচিং ইত্যাদি করে আরও সময় পেত না। মুশফিকও তাই। তখন সে বিদেশে ছিল, লেখাপড়ার শেষ সময়। দুজনেরই সময় হতো রাতে। তাছাড়া পরশ ভাইয়ের ভয়ে ভয়ে থাকতো। সচরাচর দিনের বেলায় ফোন হাতে নিত না। সারাদিন অপেক্ষার পর রাতের বেলায় বদ্ধ রুমে লম্বা একটা সময় অনলাইনে থাকা হতো। এই তো এইভাবেই মুশফিকে আসক্ত হয় পরশ। কিশোরের মনে আগমন ঘটে রঙিন ভালোবাসার।
সে যখন মানুষটাকে নিয়ে ভাবতে শুরু করেছে, ঠিক সেই সময় তাকে চমকে দিয়ে ভালোবাসা নিবেদন দেয় মুশফিক। পরশও সমাদরে গ্রহণ করে মানুষটির ভালোবাসা। তখন কোনটা ঠিক কোনটা ভুল এইসব ভাবার সময় ছিল নাকি? তাছাড়া সে কি ক্ষণক্ষণে টের পেয়েছে মানুষটার অসীম এই ভালোবাসার রঙও পাল্টিয়ে যাবে? না না, কিচ্ছুটি টের পায়নি বোকা মেয়েটা। তাকে টের পেতেও দেয়নি দুষ্টু লোকটা। কি করে বা বুঝবে পরশ? মানুষটার ভালোবাসার কাছে সবকিছু ছিল রঙহীন তামাটে। কত ঘনসুটি, কত আবেগ, কত অনুভূতির লুকোচুরি ভালোবাসার স্মৃতি রয়েছে তাদের। সেসব কি কখনো মিথ্যা হয়? এই তো গুনে গুনে 6 মাস আগের কথা। সাইমন ভাইয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে বিরাট এক পার্টির আয়োজন করা হয়েছিল। বাড়িতে ছিল নানাবিধ অতিথি। ভাইয়ের বার্থডে উপলক্ষে খুব ব্যস্ত সময় কাটাচ্ছিল পরশ। মুশফিকের সাথে সারাদিন কথা বলার সময় হয়ে ওঠেনি। মুশফিক তখন বিদেশ থেকে এসেছে, বাড়িতেই থাকছে। তার ফোন মেসেজ কিচ্ছুটি রেসপন্স করা হয়নি বলে মানুষটা সেদিন সে কি পাগলামি, একের পর এক কল মেসেজ দিয়ে ফোন ভরিয়ে দিয়েছে। সেই সব জমা হতে হতে কয়েকশোতে রূপান্তরিত হয়েছে। তাতেও যখন পায়নি পরশকে, তার কি হয়েছে, ফোন ধরছে না কেন, কি সমস্যা জানতে মরিয়া হয়ে যায় ছেলেটা। সেদিন ছিল আষাঢ়ি ঝোম বৃষ্টি। ধৈর্যহারা হয়ে সেই সন্ধ্যায় মানুষটা বৃষ্টিতে ভিজে ভিজে তার বাড়ির সামনে হাজির হয়েছে। রাহিকে দিয়ে বাসার ভিতরে খবর পাঠিয়েছে পরশ যেন তার সাথে একবার দেখা করে। সেই সময়ে সাক্ষাৎ করার সময়টা ছিল দুষ্কর। বাড়ির চারপাশে পুলিশ, সিকিউরিটি গার্ড, পাহারাদার, তাছাড়া নানাবিধ অতিথিদের আনাগোনা তো ছিলই। তবু সেসব পরোয়া করে মানুষটা তার কাছে ছুটে এসেছে, আবদার করেছে শুধু তাকে এক নজর দেখবে। জানতে পেরে পরশের সে কি ভয়, কেউ যদি দেখে ফেলে। এমনিতেই সচরাচর ফোনে কথা বললেও তাদের দেখা হয় না। অন্য সব প্রেমিক যুগলদের মতন তারা প্রতিদিন সাক্ষাৎ করে না, ডেটে যায় না। তবে সপ্তাহে একদিন তাদের নিয়ম করে দেখা হতো, হাতে হাত রেখে কথা হতো, মানুষটাকে ছুঁয়ে দেওয়া হতো। তবে সেটাও খুব সাবধানতা অবলম্বন করে, দূর শহরে নিজেদের আড়াল করে। ভাইয়ের ভয়ে উন্মুক্ত প্রেম ভালোবাসা তাদের হয়নি। তাছাড়া মুশফিক লোকটাও এ বিষয়ে বেশ সতর্ক থাকত। তার চতুরতার জন্য এতদিনেও কেউ কিচ্ছুটি টের পায়নি। টের পেলেও তো একটা কেলেঙ্কারি বেজে যাবে, এই ভয়ে পরশ আড়ষ্ট হয়ে যায়। আজ লোকটা এখানে আসলো কেন? কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? তার কি ভয় ডর নেই? পরক্ষণে পরশের রাগ লাগে। সে নিচে না যেয়ে তৎক্ষণাৎ সুযোগ বুঝে কল ব্যাক করে। খানিকটা চটে গিয়ে বলে, তুমি এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। মুশফিকের সহজ স্বীকারোক্তি, যা শুনে আর একটু মিছিমিছি ক্রোধ নিয়ে পরশ বলল, তাই বলে এখন বাইরে কি বৃষ্টি, কত লোক, তুমি এর মধ্যে এখানে আসলে কেন? তো কি করব? তুমি ফোন ধরছিলে না, মেসেজ দেখছিলে না, আমার বুঝি চিন্তা হয় না? আরে বাবা, আমি ব্যস্ত ছিলাম তো, ফ্রি হয়ে নিজেই তো তোমায় কল করতাম। তাই বলো, তুমি এত বড় রিস্ক নিবে? বাচ্চামো করছো কেন মুশফিক? এত অধৈর্য কেন তুমি? আমি কি মরে গেছি? তোমার বেলায় আমি ভীষণ অধৈর্য, বেপরোয়া পরশি যান। এটা কি নতুন? খবরদার পরশ, একদম মারার কথা বলবে না তুমি। তোমার মরণ না হয়ে সে মৃত্যু আমার হোক, তবুও তুমি বেঁচে থেকো, আমার হয়ে থেকো। আচ্ছা বাবা, বলো না, এবার তুমি চলে যাও। পরশি যান, আবার দাঁড়িয়ে দিচ্ছ তুমি? আমি এসছি, তাতে তুমি খুশি নও? অভিমান দেখে শুকনো মুখে কথাটা বলল মুশফিক। প্রেমিক পুরুষের এই ধরনের কথায় এতক্ষণে মেয়েটা মিছিমিছি রাগটাও ধপ করে নিভে গেল। তৈরি হলো ভালো লাগা। সেই মুখে মুখে রাগ দেখালো, ভিতর ভিতর একরাশ আনন্দে নৃত্য করছে মন। মানুষটার টান ভালোবাসা দেখে তার প্রতি মুগ্ধতা আরো কয়েক গুণ বেড়ে গেল। পরশের চোখে মুখে মুগ্ধতা ঢেলে তৎক্ষণাৎ জবাব দিল, আরে কি যে বলো, একটু ভয় হলো। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি তুমি আমাকে এতটা ভালোবাসো। মুশফিক মোলায়েম কণ্ঠে শুধালো, ইয়েস ম্যাডাম, নিজের থেকেও বেশি। আচ্ছা বুঝলাম, এবার এখান থেকে চলে যাও জান, প্লিজ, কেউ দেখে ফেলবে। মুশফিক মাছি তাড়ানোর মতন করে বলল, হুম, দেখলে দেখুক, তোমাকে এক পলক না দেখে কোথাও যাব না আমি। প্লিজ সামনে এসো পড়শি, তোমার চাঁদ মুখখানা না দেখলে আজ আর আমার ঘুম আসবে না। কিন্তু বাইরে তো গার্ডরা রয়েছে, তাছাড়া বৃষ্টি। তাহলে তুমি তোমার রুমের বারান্দায় এসো,
আমি রোডের পাশে দাঁড়িয়ে আছি। আজ দূর থেকেই তোমাকে একটুখানি দেখেই চলে যাব। পরের বার না হয় কাছাকাছি সে একটু ছুঁয়ে দেবো। ওর কথায় খানিকটা লজ্জা পেল পরশ। মেয়েটা লাজুকতা নিয়ে কুটি কুটি পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরই মধ্যে চোখ যায় দূরের ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে থাকা ভেজা কাপড়ে মাস্ক পরিহিত এক যুবকের নিকট। এই চোখ, এই মুখে শত মুখোশ থাকলেও এই মানুষটাকে চিনতে কখনো ভুল হয় না পরশের। খানিকটা মুচকি হাসলো পরশ। এর মধ্যে তাকে হাত দিয়ে হাই জানিয়ে ইশারা করলো মুশফিক। আবারও হাসলো পরশ। তন্মধ্যে লোকটা বৃষ্টিতে ভেজা এলোমেলো চুল, লালচে চোখ মুখ দৃষ্টিতে পড়তে আটকে ওঠে পরশ। বলল, নিজেরই কি অবস্থা করেছো? তোমাকে এক পলক দেখার লোভে এতটুকু অবস্থা তো সামান্য নয়। তুমিও না? কি আমি? পাগল। তোমার জন্য। এই তুমি যাবে এখন? আর একটু দেখি। উহুম, বৃষ্টিতে ভিজে নিজের অবস্থা খারাপ করেছো, এবার যাও প্লিজ। তারপরও বৃষ্টির ঝড় মাথায় নিয়ে দাঁড়িয়ে ছিল ছেলেটা। একটা সময় তাকে জোর করে পাঠিয়েছে পরশ। এই তো এরকম ঘটনা আরো কত রয়েছে, কতটা খুনসুটি রয়েছে তাদের। আর আজ মানুষটা সবকিছু ভুলে বসেছে। তার সাথে দেখা করার সময় হয় না, তার কথা বলার সময় হয় না। তার মুখ না দেখে আজ দিব্যি ভালো ঘুম হচ্ছে। মানুষ এত বাজেভাবে বদলে যায়। কি করে বদলে যায়? ওদের কি পুরনো স্মৃতি একটু মনে পড়ে না? মেয়েটা যখন গভীর স্মৃতিচরণে ডুবে আছে, ঠিক সেই সময় তার পাশে দাঁড়ালো কেউ। গম্ভীর কণ্ঠে নাম ধরে ডাকলো, পরশ। আকস্মিক নিজের পাশে কারোর উপস্থিতি টের পেয়ে হকচকে ওঠে মেয়েটা। অনাকাঙ্ক্ষিতভাবে কিছুটা ভয়ও পেয়ে গেছে সে। তবুও চোর জলদি নিজেকে ধাতস্থ করে নিল। তৎক্ষণাৎ শব্দ অনুসরণ করে সেদিকে চোখ তুলে তাকালো সে। তার ডান পাশে দাঁড়িয়ে আছে সুদর্শন, বলিষ্ঠ, বাহুদয়ের এক আকর্ষণীয় পুরুষ, মুশফিক। কতগুলো দিন পর প্রিয় মানুষটার চোখের সম্মুখে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় কিশোরী মন। এই মানুষটা তার চোখের শান্তি, মনের শান্তি। মানুষটার সন্নিকটে আসলেই তার দেওয়া বিরহ ভুলতে সক্ষম পরশ। ঠিক এই মুহূর্তেই সবকিছু ভুলে বসলো সে। অলিক কল্পনায় ন্যায় প্রিয় পুরুষটাকে দেখে ক্ষিপ্র প্রবেগে তার বক্ষস্থলে আছড়ে পড়ে মেয়েটা। মানুষটা তার চোখের সামনে, তবুও যেন তার বিশ্বাস হচ্ছে না। সে নিজের চোখকে ধ্রুব সত্যে পরিণত করতে আগ্রহ নিয়ে শুধালো, তুমি এসেছো? মুশফিক সে কথা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না, বরং আপ্লুত মেয়েটাকে ততস্থ ভঙ্গিতে নিজের বক্ষস্থল থেকে সরাতে সরাতে বলল, কি করছো? দূরে সরে দাঁড়াও। পরশ মেয়েটা সেসব কথায় পাত্তা দিল না, বরং সে মুশফিকের হাতটা শক্ত করে ধরে টানতে টানতে কাছের একটা বেঞ্চিতে নিয়ে গেল। এরপর আগ্রহ দেখিয়ে বলল, বসো আমার পাশে। মেয়েটার এইরূপ আচরণে সাগ্রহে বিদ্যুৎপূর্ণ বিরক্ত প্রকাশ করলো অপর মানুষটা। বলল, আমি এখানে মোটেও বসতে আসিনি পরশ। তুমি কি জেনে বলবে? দ্রুত বলো। এই এত তাড়া কিসের তোমার? বসো বলছি। বলেই পুনরায় ছেলেটা হাতখানা ধরে বল প্রয়োগ করে নিজের পাশে বসিয়ে দিল পরশ। মেয়েটির এইরূপ আচরণে মুশফিক খানিকটা আশ্চর্য হয়ে গেল। সে ভ্রু উঁচিয়ে সন্ধিয়ান কণ্ঠে জানতে চাইল, এত তোড়জোড় করে কাছে বসিয়ে কি এমন বলবে তুমি? কি বলবে? কতখানি শুনেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে মেয়েটা। পৃথিবীতে সব মেয়েদের বোধহয় খুশি খুশি লজ্জাজনক সুসংবাদটি হচ্ছে মা হওয়ার বিষয়টি। এই যে কারণেই পরশের ভীষণ লজ্জা করছে। মানুষটার দিকে হুট করেই লজ্জায় তাকাতে পারছে না। এতক্ষণ মানুষটাকে নিজের সন্নিকটে পাওয়ার আগ্রহ দেখালো, এবার আশপাশ শুরু করেছে পরশ, যা দেখে মুশফিক অধৈর্য ভঙ্গিতে পুনরায় বলল, কি হলো? পরশ তৎক্ষণাৎ ওর একটি হাত নিজের ছোট্ট পেটের ওপর রেখে ফিসফিসিয়ে বলল, আপনার জন্য সুসংবাদ রয়েছে মিস্টার মুশফিক। এখানে কেউ আসে? কে আসছে? আপনার আমাদের সন্তান মায়ারাজ। আমি মা হতে চলেছি। আপনি বা? পরশের কথা শেষ হওয়ার আগেই মুশফিক চট করে উঠে দাঁড়ালো। বিদ্রুপ ভঙ্গিতে হাত তালি দিতে দিতে বলল, বাহ 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 বাহ, কংগ্রেচুলেশনস মিস পরশ। তা আপনার সন্তানের বাবা কে? যা শুনে মাথায় যেন বাজ পড়ল মেয়েটার। এতক্ষণে লজ্জারঙা হাসি হাসি মুখটা ধপ করে নিভে গেল। সে করুণ মুখে বলল,
তুমি আমার সাথে মজা করছো মুশফিক? হাউ ফানি মিস পরশ, আপনি আমার সম্পর্কে বিয়েহীন হন না যে আমি আপনার সাথে অহেতুক মজা করব? হ্যাঁ, সত্যি করে বলুন, আপনার এই সন্তানের বাবাকে? মন্ত্রী বাড়ির অবিবাহিত মেয়েরা বুঝি এভাবেই মা হয়ে যা? আমি অবিবাহিত? তো কি, বিয়ে হয়েছে আপনার? সবাই তো জানে আপনি অবিবাহিত। ছি ছি ছি, অবিবাহিত মেয়ে বিয়ে ছেড়ে ওসব? তা আপনার মন্ত্রী ভাই বোনের এসব খবর জানে? দেখো মুশফিক, মজা করো না তো। আমি কিন্তু খুব সিরিয়াস। চন্দ্র সূর্য যেমন ধ্রুব সত্য, তেমনই সত্য আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আচ্ছা, বাবা হতে চলেছ তুমি, এটা যেন তুমি খুশি হওনি? যেখানে বাচ্চাটাই আমার নয় সেখানে আমি খুশি হতে যাবো কেন? কার পাপ এটা? পাপ হলে গোপনে ডাস্টবিনে ফেলে দাও। অন্যকে দোষারোপ করছো কেন? আমি তোর বাবা নই। জাস্ট শ্যাট আপ। বাবা তুমি নয় মানে তাহলে কে? সেটা তুমি ভালো জানো। কতজনের সাথে সব করেছো। তোমার মতন জাতা মেয়েরা সব পারে। খবরদার এসব আমাকে বলবে না। তোমার পাপের কথা জানাবে বলে কি আমাকে এখানে ডেকেছো? দেখো মুশফিক, একটু তো সিরিয়াস হও। তোমাকে বলবো না তো কাকে বলবো আমি এসব? আর কেউ না জানো, আমি তো জানি তুমি আমার স্বামী। স্বামী? হাসছো কেন? তুমি খুব বোকা পরশ, ভীষণ বোকা। তুমি ভাবলে কি করে? হ্যাঁ, তোমার মতো যা তো একটা মেয়েকে আমি বিয়ে করব? শোনো পরশ, আজ তোমাকে কিছু সত্যি কথা বলে দিই। আমাদের কোনো বিয়ে হয়নি। তুমি যেটাকে বিয়ে মনে করছো, তোমাকে বেডে পেতে এটা জাস্ট একটা সাজানো নাটক ছিল আমার। আর না, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষটার মুখের এই ধরনের কথা শুনে পায়ের তলার মাটি সরে গেল পরশ মেয়েটার। তার মাথা ঘুরছে, দিন দুনিয়া সবকিছু অন্ধকার লাগছে। কি বলছে মানুষটা? মাথাটা তার গেল নাকি? এই তো 6 মাস আগে কাজী অফিসে গিয়ে বিয়ে হয়েছে তাদের। ভালোবাসার মানুষটাকে একেবারে সারা জীবনের জন্য নিজের করে রাখতে দুজন ইসলামিক রীতিমতে বিয়ে করে নেয়, কবুল করে নেয় একে অপরকে। এই বিয়ের পিছনে আরও একটা যথার্থ কারণ রয়েছে। সম্পর্কের 1 বছর পর মুশফিক যখন দেশে আসে, কিছুদিন পরই তাদের সরাসরি প্রথম সাক্ষাৎ হয়। এরপর আরও কয়েকবার সাক্ষাতের কয়েক মাস যেতেই মুশফিক বেড শেয়ার করার জন্য পায়তারা করে পরশকে। ভালোবাসার রঙিন রঙে একজন আরেকজনকে রাঙাবে বলে সুপ্ত কামানো বাসনাতে হারানোর আহ্বান জানান। ভালোবাসার মানুষটাকে গভীরভাবে আলিঙ্গন করে। তার ভালোবাসার স্নিগ্ধ পরশে নিজেকে রাঙানো ইচ্ছে সকলেরই হয়। পরশেরও হয়েছে, আবার অদ্ভুত এক ভয়ও হয়েছে। অবৈতনিক অবৈধভাবে এই আলিঙ্গন সুখকর নয় বলে তার বক্ষস্থলে মানুষটার জন্য রয়েছে এক স্বচ্ছ সৌরূপন ভালোবাসা। এই ভালোবাসার কোনো অপবিত্রতার ছাপ নেই, নেই কোনো দাগ। এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র করার সাহস মেয়েটার হয়নি। মানুষটা এখন যাই হোক, তার প্রেমিক রূপক মানুষটাকে সে স্বামী হিসাবে কাছে পেতে চায়। তাই সে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেতে চেয়েছে বৈধ একটি স্বীকৃতি। স্পষ্ট জানিয়ে দেয়, আমাদের বিয়ে ছাড়া এসব আমাদের দিয়ে সম্ভব নয়। এরপর মুশফিক শতবার চেষ্টা করেও মেয়েটাকে নিজের আয়ত্তে আনতে পারেনি। তাই একসময় সিদ্ধান্ত হয়, আমরা বিয়ে করব। ছোট্ট পরশ বিয়েতে একা একা মত দিতে চায়নি। চেয়েছে দুই পরিবার ও আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তাদের বিয়ে হোক। তাকে বিগড়ে দিল মুশফিক। ভালোবাসা হারানোর ভয় ঢুকিয়ে দিল মনে। বলল, দুই পরিবার যদি না মানে আমাদের ভালোবাসা, তাহলে কি হবে ভাবছো পরশ? ওরা তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। এরপর এ জীবনে তোমাকে আর আমার পাওয়া হবে না। না না, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তার চেয়ে বরং আমরা দুজন পালিয়ে বিয়ে করে রাখবো। পরবর্তীতে যখন ফ্যামিলি জানবে, আমাদের সম্পর্ক না মানতে চাইলেও আলাদা করা সম্ভব হবে না, কারণ আমরা তখন থাকবো বিবাহিত। কিন্তু আমার তো ইচ্ছা সবাইকে নিয়ে বেশ ধুমধাম করে তোমাকে বিয়ে করব। এভাবে একা একা পালিয়ে বিয়ে করাটা ঠিক হবে? যা পাগলি, বিয়ে আমাদের ধুমধাম করেই হবে। আবার আমি আছি না, তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না। এখন শুধু ইসলামিক রীতিমতো আমাদের সম্পর্কটা বৈধ হোক, আমাদের সম্পর্কটা ভালো হোক। এটা তুমি চাও না পড়শি পাখি? মানুষটির যুক্তি ভালোবাসার কাছে বরাবরই ফিকে ছিল পরশ। এরপর আর সেও অমত করতে পারেনি।
ওর কথা বেশ মনে ধরে যায়। এর কিছুদিন পরে কোথাও একটা কাজী অফিসে নিয়ে যায় পরশকে। যেহেতু পরশের বয়স এখনো 18 পূর্ণ হয়নি, তাই কাবিন করেনি, শুধু বিয়ে হয়েছে। বিয়েতে মেয়ে পক্ষ হিসেবে সাক্ষী ছিল পরশের প্রাণপ্রিয় 2 বান্ধবী, রাহি ও টুম্পা। ছেলেপক্ষ হিসাবে ছিল মুশফিকের 2জন বন্ধু। এদের নিয়েই বিয়েটা শর্টকাটে সম্পন্ন হয় তাদের। এই লোকগুলো ছাড়া একটা কাক পক্ষীও জানে না গোপন খবর। লোকে না জানুক, তারা তো জানে। তারা 2জন বৈধ স্বামী স্ত্রী। তাহলে লোকটা কেন এসব বলছে? দিক বিদিক শূন্য হয়ে দিশাহারা হয়ে মেয়েটা তড়িৎ গতিতে আওড়ালো, মুশফিক, মুশফিক, দোহাই লাগে, এসব বলো না, এসব বলো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার। সম্পর্ক এতগুলো দিন আমার সাথে পার করে এসব তুমি কি যা তা বলছো? আমাদের বিয়েটাকেও তুমি অস্বীকার করছো আমাদের পবিত্র সন্তানকে। কি করে অস্বীকার করছো সব? কেন এমন করছো? সব কি এতটাই সহজ? পরিবার, আত্মীয় স্বজন সবাইকে দূরে রেখে আমি তোমার এক কথায় সারা জীবনের জন্য তোমার হাত ধরেছি, বিশ্বাস করেছি, ভরসা করেছি তোমায়। তাই তো ভালোবেসে গোপনে বিয়ে করেছি দুজনে। পবিত্র কালেমা 3 বার কবুল পড়ে তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে স্বীকৃতি দিয়েছি। অবৈধতা নিশ্চিন্ত করে তবে তোমার হাতে আমার দেহ মন সবটা উজাড় করে দিয়েছি। সৃষ্টিকর্তার ইচ্ছেতে আমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে দুনিয়ায় আসতে চলেছে আমাদের সন্তান। আর তুমি কিনা কত সহজে সবকিছু অস্বীকার করছো। বলতে বলতে ফুপিয়ে উঠল মেয়েটা। তার কান্না দেখে মুশফিক হুহা করে হেসে উঠল, যেন এরকম হাসির ঘটনা এর আগে কখনো সে দেখেনি। তৎক্ষণাৎ হাসতে হাসতেই বলল, প্রতিশোধ। তুমি আমার ভালোবাসায় ছিলে না কখনো, ছিলে প্রতিশোধের মোক্ষম হাতিয়ার। তোমার মতো মেয়েকে জাস্ট ব্যবহার করা যায়, বিয়ে নয়। ভুলে যাও আমাদের মধ্যে কখনো কিছু ছিল না। মিথ্যে সম্পর্ক যতটুকু ছিল আমি ততটুকু মুক্ত করে দিলাম। সত্যি তো এটাই, তোমাকে আমার কোনো কালেই কখনোই ভালো লাগেনি। যতটুকু প্রয়োজন ছিল তা হয়ে গেছে, আমার কাজ শেষ। এবার তুমি মুক্ত, তাই সকল যোগাযোগ সব কিছু শেষ করে দিলাম। তোমাকে আর আমার দরকার হবে না। আমাকে আর কখনো বিরক্ত করো না। আসছি। কি করে এইসব সত্য মেনে নিবে পরশ? কি করে সহ্য করবে মেয়েটা? তার মাথাটা ভো ভো করে ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে, শ্বাস প্রশ্বাস ছাড়াই শক্তিটুকু যেন হারাই গেল। যে মানুষটাকে সে পাগলের মতন ভালোবাসে, বিশ্বাস করে, সেই মানুষটা কি বলছে আজ? সব মিথ্যা ছিল, সব। মানুষটা তার সাথে ছলনা করেছে, অভিনয় করেছে। এসব মানবে কি করে পরশ? এত নিখুঁত ভালোবাসা কি করে অভিনয় হয়? পরশ দিশাহারা, নির্ভত হয়ে কেবল ঠাঁই দাঁড়িয়ে রইল। তার দিকে একবার বিজয়ের হাসি দিয়ে হেলতে দুলতে যাওয়ার জন্য উদ্যত হলো মুশফিক। সেদিকে তাকিয়ে পরশ আনমনেই বলে উঠল, আমায় ভালোবাসবে না জেনেও ভালোবাসা শিখাইছিলে কেন? মুশফিক শুনেও শুনল না সব। তার বড় ভালো লাগছে। এবার আসল খেলা হবে। সায়ন চৌধুরীর পরিবার তছনছ করে দেওয়ার সময় এসেছে। সে হাসি হাসি মুখে সিটি বাজাতে বাজাতে দূরে পার্কে করা বাইকের কাছে যাচ্ছে। সেখানে বাইক নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওর বন্ধু তন্ময়। চোখের সামনে ভালোবাসার মানুষটাকে চলে যেতে দেখে যেন হুঁশ ফিরে মেয়েটার। তবে তার মাথায় কিচ্ছুটি কাজ করছে না। শুধু এতটুকু বিশ্বাস, তার কোথাও কিচ্ছু হয়নি, সবকিছু ঠিকঠাক। ওইসব কেবল একটা খারাপ স্বপ্ন। তার মাথায় কিলবিল করছে কিছু ভোঁতা শব্দ। কেউ যেন বারবার অলৌকিকভাবে বলছে, মুশফিক চলে যাচ্ছে তোর সন্তানের বাবা চলে যাচ্ছে, তাকে আটকা পরশ, তাকে আটকা। পরশ সেই কথা অনুযায়ী দৌড়ে পিছন থেকে মুশফিকের হাত ধরে ফেলল। চটজলদি ওর পায়ের কাছে বসে বলল, আমার ছাইরা যায়ও না। তুমি ছাইরা গেলে আমার দুঃখ লাগে, বুকের ভিতর ভাঙ্গা যায়। তুমি ছাড়া আমিতে থাকতে পারবো না। তুমি তো ভালো করেই জানো আমি কতটা অগোছালো, কতটা কাঁদুনি। তাই দোহাই লাগে, পায়ে পড়ি তোমার, ছাইরা তুমি যাইও না আমারে। শুধু একবার থাইকা দেখাও ভরসা দিয়ে। আমার হাতটা ধরে বলো, চিন্তা নেই, আমি আছি তোমার সাথে। আমি কথা দিলাম
তোমারে পাইতে আমি লয়রা যামু সবার বিরুদ্ধে গিয়ে। শিক্ষা নিমু তোমারে ভালো রাখার সমস্ত কৌশল। ঢাল হমু তোমার, যাতে দুঃখ তোমায় ছোঁয়ার আগে আমায় সামনে দাঁড়ায়। বিধাতার কাছে যাইয়া নিমু তোমারে। সারাদিন রাত জয়পা সব গোছাইয়া দিমু নিজের দুহাতে। সাজাই দিমু চড়ুই পাখির ছোট্ট সংসারটা। মুহূর্তে ভুইলা যামু আমার সব অসুখ বিসুখ দুঃখ যাতনা। জানোই তো মনটা যখন ভালো থাকে তখন শরীরে অসুখ আসান করতে পারে না। আর তুমি তো আমার মনের অসুখ, তাই এই অসুখ ছাড়াইতে তোমারে লাগবে। তুমি একবার হাত ধরলে আমি সব ভুলা যামু। দোহাই লাগে আমারে ছাইরা যায়ও না। কত অসহায়, কত হৃদয় বিদারক শোনালো সে কথা। তার এই হৃদয় নিংড়ানো অনুভূতি পায়ে ঠেলে মানুষটা ঠিক দিব্যি চলে যায়। তাকে আটকাতে না পেরে হাত পা ছুঁড়ে হাউমাউ করে কেঁদে উঠল পরশ। ঠিক সেই সময় এসে তাকে আঁকলে নিল সায়ন চৌধুরী। বোনকে বুকে তুলে নিয়ে ভরসা দিয়ে বলল, যে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, মায়া দিয়ে আর বেঁধে রেখো না। নরবরে শিকড় উপড়ে ফেলো, ধরে রেখো না। চারপাশে শূন্যতা দেখতে পাওয়া মেয়েটা হঠাৎ নিজ ভাইকে দেখে চাপটে ধরল ভাইকে। ভুলে গেল সকল ভয়ডর। এই মুহূর্তে এই মানুষটাই তার আপন, ভীষণ আপন। সায়ন চৌধুরী স্নেহময়ী হাত আগলে নিল বুকে। তার বুকটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। এতক্ষণে দূরে দাঁড়িয়ে বোনের কত চাওয়া, কত আকুলতা, ভালোবাসা হারানোর বিরহ দেখেছে নিজ চোখে। মুশফিক চলে আসার আগেই সে এখানে এসেছে। গাড়ি দূরে রেখে মাস্ক পরে ছদ্মবেশে বোনকে পাহারা দিয়েছে। জানোয়ারটার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে। সে আগেই অনুমান করে রেখেছে আজ সকল সত্যের মুখোমুখি হবে তার বোন। তাই অনিচ্ছা সত্ত্বেও এই সুযোগ সে দিয়েছে। নয়তো সে যদি এখানে এসে পরশকে নিয়ে যেত, বোনের চরম সত্যিটা আর জানা হতো না। আজ জীবন মনে হতো মানুষটা তার জন্য ঠিক ছিল। সারা জীবন একটা ভুল ভাবনা থেকেই যেত। যখন বোনটা কেঁদেছে, সেও দূরে দাঁড়িয়ে কেঁদেছে। শেষবারের মেয়েটার চিৎকার করা কান্না সহ্য করা গেল না। দ্রুত এসে আগলে নিল বোনকে। এই ফুলগুলোর গায়ে তার একটা টোকাও দেয়নি, অথচ এই ফুলকে কত বাজেভাবে আঘাত করলো কেউ। সায়ন চৌধুরী ইচ্ছা করছে এক্ষুনি ওই জানোয়ারটার কলিজা ছিঁড়ে মনের খায়েশ মিটিয়ে টুকরো টুকরো করতে। তবু বহু কষ্টে নিজেকে শান্ত করে স্থির রইল সায়ন চৌধুরী। ওকে পরেও দেখা যাবে, আগে তার বোনটাকে শান্ত করা উচিত। ভাইকে দেখে এতক্ষণের আটকে থাকা চোখের জলগুলো বিরতিহীনভাবে ঝরছে। সায়ন চৌধুরী তাকে কাঁদতে দিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে পুনরায় বলল, জোর করে যে কারোর সাথে টিকে থাকা যায়, তবে তার মনের বিরুদ্ধে গিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসাটা হচ্ছে অন্তরের টান, এটা জোর করে পাওয়ার জিনিস নয়। যারা যেতে চায় তাদের যেতে দাও। আসলে ওই মানুষটা তোমার নয়, যে তোমার সে এমনিতেই শত প্রতিকূলতা ডিঙিয়েও থেকে যাবে, ছেড়ে যাবে না। চট করে মাথা তুলে তাকালো পরশ, ভাঙা কণ্ঠে বলল, তুমি ঠিক বলছো ভাই, তুমি ঠিক বলছো। এরপর দূরে থাকা মুশফিকের দিকে তাকিয়ে বলল, চলে যদি যেতে চাইছো, সইলা যেতেই পারো। চলে যাও তুমি, আমি আর তোমায় ধরে রাখবো না। বেশি কষ্ট হলে 21 দিনে না হয় কষ্ট পাবো। সময় ফুরালে দুঃখ কষ্ট আস্তে আস্তে ফুরিয়ে বিলীন হয়ে যায়। জানো তো, মানুষ বেশি দিন কষ্টের কথা ভেবে কষ্ট পেতে পারে না। হ্যাঁ মানছি, তোমায় ভুলতে পারবো না, কারণ তোমার ভালোবাসাটা অভিনয় হলেও আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। কিন্তু বিশ্বাস করো, তোমাকে না পাওয়ার কষ্টটা আর থাকবে না। একটা সময় তুমি আমায় কোথাও থাকবে না, এমনকি আফসোসও না। তোমাকে আমি আমার আফসোসেও রাখবো না। বলতে বলতে ওর থেকে মুখ ফিরিয়ে নিল পরশ। পুনরায় গুটিসুটি মেরে আবারও ভাইয়ের বুকে আশ্রয় নিল সে। তার কথাগুলো মুশফিকের কর্ণকুরে ঠিকই পৌঁছালো কিনা কে জানে। এই মুহূর্তে সায়ন চৌধুরীকে এখানে দেখে ভয়ে ভয়ে তার কলিজা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দিশাহারা হয়ে ততস্ত্র বেগে ছুটে বাইকে বসে পড়ল। ও বসতেই তন্ময় হাওয়ার বেগে বাইক টান দিল। সেদিকে বাজ পাখির তীক্ষ্ণ দৃষ্টির ন্যায় তাকিয়ে রইল সায়ন চৌধুরী, যেন পরবর্তীতে এরাই তার শিকার।
যানজট কোলাহল মুক্ত নিরিবিলি একটি প্রাকৃতিক পরিবেশ, মৃদু মৃদু দক্ষিণা হাওয়া, মন ভালো করার মতন একটি প্রাকৃতিক পরিবেশ। বোনকে এক হাতে বুকের সাথে জড়িয়ে নদীর পাশে দুর্বা ঘাসের উপর বসে আছে সায়ন চৌধুরী। পরশ এখনো মৃদু মৃদু ফোপাচ্ছে। ভাঙাচোরা বোনকে শক্ত হাতে আঁকড়ে ধরে আছে সায়ন চৌধুরী। তার চোখ দুটো টলমলে ঝাপসা, চক্ষুদয়ে উদ্ভটের টাইপ লাল, মুখভঙ্গিমা অস্বাভাবিক রকমের গম্ভীর। ঘাসের উপর অবহেলায় ফেলে রাখা মুঠোফোন। দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আশিক, সৈকত ও তার দলবল সহ আরও অনেকে। কত মানুষ, তাও কোথাও কোনো শব্দ নেই। সবাই যেন আজ নির্বিকার, বাক্যহারা। ভুতুরে শুনশান নীরবতা কাটিয়ে হঠাৎ করে সায়ন চৌধুরীর মুঠোফোনটা শব্দ করছে। বারবার কল করছে কেউ। রিংটংয়ের শব্দটা আজ বড় অসহ্য লাগছে সায়ন চৌধুরীর কাছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও মুঠোফোন তুলে নিল সে। কল করেছে রাত্রিপিয়া, তার মনোহরণী বউ। নামটা দেখেই দমে গেল সে। আজ আর তারা দেখালো না ছেলেটা। আস্তে ধীরে কল রিসিভ করলো। উপাস থেকে মেয়েলি অধৈর্য কণ্ঠ ভেসে আসলো। নেতা সাহেব। বইয়ের ডাকে আম্ভরিক পরিণীত স্বরূপ ছোট্ট করে সাড়া দিল সায়ন চৌধুরী। হুম। আজ আর মায়া করে আহ্লাদ দেখে বলল না বলো বউ বা এই জাতীয় কিছু। এই মুহূর্তে পুরুষ চোয়াল ব্যক্তিটিকে জগতের কোনো কিছুতে আকুলি বিকুলি স্পর্শ দ্বারা উপলব্ধি করছে না। আজ যেন থমকে গিয়েছে তার গোটা পৃথিবী। যন্ত্রমানব অনুভূতি শূন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছে মন্ত্রী সায়ন চৌধুরী। প্রিয়তম পুরুষটির ঐকান্তিক কণ্ঠস্বর, তার অদ্ভুত আচরণে উড়ু উড়ু অনবিধ্বস্ত হল সপ্তদশীর উষ্ণ অন্তঃকরণ। ক্ষণে ক্ষণে অনবশ্বর কণ্ঠে জানতে চাইল, নেতা সাহেব, কি হয়েছে আপনার? কই কিছু হয়নি তো। আপনি ঠিক আছেন? ঠিক আছে। তাহলে আপনার কণ্ঠস্বর এমন কেন লাগছে? কেমন লাগছে?